ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা বাড়ছে, দুপক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আঞ্চলিক যুদ্ধের পূর্বাভাস, বলছেন বিশেষজ্ঞরা। লড়াই দীর্ঘ হওয়ার শঙ্কা। ইউনূস তারেক বৈঠককে সুসংবাদ বলছে উপদেষ্টা পরিষদ। ভোট যখনই হোক প্রস্তুত নির্বাচন কমিশন। আবারও নগর ভবনে ইশরাক সমর্থকদের অবস্থান, শপথ পড়ানো না হলে বিরতিহীন কর্মসূচির ঘোষণা। $4 লাখ কোটি টাকা ছাড়ালো ব্যাংক খাতের খেলাপি ঋণ, 3 মাসে বেড়েছে প্রায় ৭৫,০০০ কোটি। ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবস, চিরচেনা রূপে ফিরছে রাজধানী ঢাকা। আসতে ইচ্ছা করে না, তারপরেও আসা লাগে, কারণ কার্যক্রম ক্ষেত্রে এটা আসার প্রয়োজন। মনটা একটু খারাপ, বাইরে থেকে যদি চলে আসি সবাই একটু মন খারাপ। দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আতিকুর রহমান, নাজনীন নাসিদুল্লাহ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, ইরান ইসরায়েল সংঘাতের খবর দিয়ে শুরু করতে চাই। টানা 2 রাত হামলা আর পাল্টা হামলায় উত্তপ্ত ইরান এবং ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 1 রাতে নিহত হয়েছে 10 জন, আর ইরানে গত 2 দিনে প্রাণহানি 80, আহত প্রায় 8 শতাধিক। শনিবার রাতে তেহরানে গ্যাস ক্ষেত্র ও জ্বালানি ডিপোতে হামলা চালায় আইডিএফ। সামরিক স্থাপনার আশপাশে থাকা ইরানিদের সরে যেতে বলছে ইসরায়েল। আর ডোনাল্ড ট্রাম্প বলছেন, পারমাণবিক চুক্তি করলেই এই সংঘাত এড়ানো সম্ভব। আমি কখনো ভাবিনি জীবনে এমন মুহূর্তের সাক্ষী হতে হবে। একটা বোমা এসে পড়লো আর মুহূর্তেই বিকট শব্দ। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ইরানের বিরামহীন ছোড়া ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাতে এমন আতঙ্কে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেমের মতো বড় শহরের বাসিন্দারা। কখন কোন দিক থেকে আক্রমণ আসে এ আশঙ্কায় দেশটির অন্তত 10 লাখ মানুষের দিন পার হচ্ছে নিরাপদ বাংকারে আশ্রয় নিয়ে। রোববার মধ্যরাতের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফা শহরের বাজান তেল শোধনাগার। ইসরায়েলের 3য় বৃহত্তম এই শহরেই আছে দেশটির সবচেয়ে বড় ও বিশ্বের অন্যতম তেল শোধনাগার। পাশাপাশি বহু রাসায়নিক কারখানাও রয়েছে সেখানে। এছাড়া সামুদ্রিক বাণিজ্যের বড় অংশ পরিচালিত হয় হাইফা থেকেই। ফলে ঠিক এই শহরেই ইরানের হামলায় বেশ নড়ে চড়ে বসেছে তেল আবিব। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববার তেহরানের 2টি গ্যাস ক্ষেত্র ও জ্বালানি ডিপোতে হামলা চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এতে শেহরান জ্বালানি কেন্দ্রে আগুন লেগে যায়। এছাড়া বড় ক্ষয়ক্ষতি হয় ইস্পাহান, তেহরান সহ বেশ কয়েকটি শহরে। দেশটির সামরিক ঘাঁটি ও অস্ত্র কারখানাগুলোর আশপাশের এলাকা থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এদিকে মার্কিন কোনো লক্ষ্য বস্তুতে হামলা হলে তেহরানকে চরম পরিণতি ভোগ করতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরমাণু চুক্তি করলে সংঘাত এড়ানো সম্ভব দিয়েছেন এমন বার্তাও। চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্য সফরে এসে কথা জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। রাখি জেসমিন, চ্যানেল 24। বিশেষজ্ঞরা বলছেন যে ইরান এবং ইসরায়েলের যে চলমান সংঘাত সেটি আঞ্চলিক যুদ্ধের পূর্বাভাস। নতুন করে শুরু হওয়া এই লড়াই চলতে পারে বছরের পর বছর। দীর্ঘমেয়াদী যুদ্ধের শুরুতে শত্রুকে কাবু করতে যেসব পদক্ষেপ নেওয়া হয় তারই প্রমাণ মিলছে এই রণকৌশলে। গায়ে পড়ে যে সংঘাতে নেমেছে ইসরায়েল, তার মোক্ষম জবাব দিতে মরিয়া ইরানও। শঙ্কা ঘনীভূত হচ্ছে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের এক বিপজ্জনক অধ্যায়ে ডুবে যাওয়ার।
দীর্ঘদিন ইরানকে নানা ফ্রন্টে দুর্বল করার চেষ্টা করে আসছে ইসরায়েল। সামরিক সক্ষমতার অনেকটাই হারিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হেজবুল্লাহ হুথিরাও। এটা সম্ভব হয়েছে নির্ভুল ইসরায়েলি গোয়েন্দা তথ্য আর আধুনিক প্রতিরক্ষা বাহিনীর ফলে। ইরানের ওপর হামলাতেও এই দুইয়ের মিশেল দেখাচ্ছে নেতানিয়াহু সেনারা। ইরানও ইসরায়েলের মনে ভয় ধরিয়েছে। তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ক্ষয়ক্ষতি প্রাণহানি করেছে ইসরায়েলের হৃৎপিণ্ড তেল আবিব জেরুজালেমে। বোঝা যাচ্ছে তেহরান ছেড়ে কথা বলবে না। দীর্ঘযুদ্ধের প্রস্তুতির ছাপ স্পষ্ট। তবে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন ক্ষয়ক্ষতির আশঙ্কায় হুট করেই সংঘাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে না কোনো পক্ষই। এক্ষেত্রে ইরানের ছায়া সংগঠনগুলো কী মাত্রায় সম্পৃক্ত হচ্ছে এতে, আর তেল আবিব যুক্তরাষ্ট্রকে কতটুকু পাশে পাচ্ছে, এর ওপর নির্ভর করছে অনেক কিছুই। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এদিকে ইরানের চলমান হামলার মধ্যে গাজায় আরও আগ্রাসী ইসরায়েল। একদিনে উপত্যকাটিতে ৭৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা। বেশিরভাগ হত্যাকাণ্ড ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত বিতর্কিত ত্রাণ সংস্থার কর্ম এলাকার আশপাশে। গেল মাসে ত্রাণ কার্যক্রম শুরু করে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। শুরু থেকে এই সংস্থাটির কাছে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েল, যাতে এই পর্যন্ত প্রাণ গেছে ২৭৪ ফিলিস্তিনির, আহত অন্তত ২,০০০। এছাড়া নিহতের খবর এসেছে দেইর আল বালাহ ও খান ইউনিস থেকেও। চলমান যুদ্ধে ফিলিস্তিনে প্রাণহানি দাঁড়িয়েছে ৫৫,২৯০ জনে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র সংস্কার ইস্যুতে সংলাপের মাধ্যমে এগোনো সমীচীন বলে মনে করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। আর এক্ষেত্রে ইউনুস তারেক বৈঠককে সুসংবাদ আখ্যা দেন তিনি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন যখনই হোক প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সিইসি বলছেন, লন্ডন ঘোষণার পর নতুন বাঁক নিয়েছে নির্বাচনী আলাপ। ভোট যখনই হোক তারা প্রস্তুত। রাজনীতিতে এখন আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। এরই মধ্যে এ বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠককে সুসংবাদ হিসেবে দেখছেন বন ও পরিবেশ উপদেষ্টা। সচিবালয়ে তিনি বলেন, গণতন্ত্র, নির্বাচন, সংস্কার প্রশ্নে সংলাপের মাধ্যমেই এগোতে হবে। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবে। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। নিজ মন্ত্রণালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটের জন্য নির্বাচন কমিশন যে তারিখ ঘোষণা করবে সে সময়ের জন্যই প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। জানান, পুলিশ বাহিনী এখন আগের চেয়ে অনেক সক্রিয়। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। এখন যদি আমাদের ভাবে যে পুলিশের কাজ হবে খালি 2টা বাড়ি মারবা, 2টা লাথি মারবা, ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। আমরা পুলিশটাকে মানবিক পুলিশ, এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না, যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ কিন্তু আগের থেকে আরো বেশি অ্যাক্টিভ। এদিকে নির্বাচন ভবনে সিইসি জানান, ভোট যখনই হোক প্রস্তুতি নিয়ে রাখছে কমিশন। বলেন, নিরপেক্ষ থেকে কাজ করাই তাদের দায়িত্ব। সরকারের থেকে যদি ধারণা পাই, আমরা সেই অনুযায়ী ইলেকশন ডেলিভার করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিচ্ছি। আমরা সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেব। যারা যারা খেলতে চান তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব। আমরা রেফারির কাজ করব। সিইসি জানান, সরকারের সাথে কথা হলে নির্বাচনের তারিখ শিডিউল নিয়ে চিন্তা করা যাবে। যেদিন তারিখ ঠিক হবে তার অন্তত অ্যারাউন্ড 2 মাস আগে আমরা শিডিউলটা ঘোষণা করি। এটা আমি না, শুধু ঐতিহাসিকভাবে তাই। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে বিরতিহীন অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সকালে নগর ভবনে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। 2 ঘন্টা অবস্থান করে দুপুরে নগর ভবন ছাড়েন ইশরাক হোসেন। ঈদের আগেও নগর ভবনে কর্মসূচি দিয়ে অচল করে রাখে ইশরাক হোসেনের সমর্থকরা। ছুটি শেষ, আবারও শুরু আন্দোলন।
যোগ দেন মেয়র পদের দাবিদার ইশরাক হোসেন নিজেও। ঘোষণা দেন বিরতিহীন অবস্থান কর্মসূচির। অভিযোগ করেন এর আগে মব তৈরি করে তার শপথ গ্রহণ বাধাগ্রস্ত করা হয়েছে। এ সময় নির্বাচন কমিশনকে প্রভাবিত করার অভিযোগও তোলেন ইশরাক। এনসিপি নামক যে রাজনৈতিক দলটি নতুন তৈরি হয়েছে তার একটি বিপদগামী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা মব তৈরি করে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তারা আর কোনো সিদ্ধান্ত নিতে রাজি না। নতুন করে আন্দোলন বিরতিহীনভাবে আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিচ্ছি। নগর ভবনে আমরা জনগণকে নিয়ে অবস্থান করব। নগর ভবনের অচল অবস্থার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব সহ কর্মকর্তাদের দায়ী করেন বিএনপির এই নেতা। নগরবাসীর দুর্ভোগ কমাতে দ্রুততম সময়ে শপথ পড়ানোর দাবি জানান তিনি। নগর ভবন যে একটা অচল অবস্থার মধ্যে চলে গিয়েছে সেটার জন্য দায়ী একমাত্র স্থানীয় সরকার, যে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়, তার উপদেষ্টা, তার সচিব এবং অন্যান্য কর্মকর্তারা যারা বাধা দিচ্ছে। তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করাকে যে ব্যাহত করছে, প্রকান্তরে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকেই তারা বৈধতা দিচ্ছে। গেল কয়েক সপ্তাহ ধরে নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন করছে ইশরাকের কর্মী সমর্থকরা। বন্ধ দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা কার্যক্রম। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘিরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। সকালে কালিয়াকৈর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করেন হেলাল পারভেজ সমর্থকরা। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় প্রতিপক্ষ ব্যারিস্টার ইশরাক এবং নুরুল ইসলাম শিকদার সমর্থকরা তাদের ধাওয়া দেন। বাধে সংঘর্ষ। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পাল্টাপাল্টি শোডাউনে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিরোনামে আপনারা শুনছিলেন, দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে 4 লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মার্চ শেষে দেশের 61টি ব্যাংকে মোট খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় 4,20,000 কোটি টাকা। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই 3 মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 74,500 কোটি টাকা। মার্চ শেষে মোট বিতরণ করা ঋণের পরিমাণ প্রায় 17,42,000 কোটি টাকা, অর্থাৎ বিতরণ করা ঋণের 24.13% খেলাপি ঋণে পরিণত হয়েছে। মার্চ শেষে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে খেলাপি ঋণের হার প্রায় 46%, বেসরকারি ব্যাংকে 20.16%, আর বিশেষায়িত ব্যাংকগুলোতে এই হার 14.5%। আর এই সময়ে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি বেড়েছে 1,70,655 কোটি টাকা। 3 মাসে বেড়েছে 64,000 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন যে পাচারের অর্থ ফেরতের প্রক্রিয়া বেশ জটিল এবং সময় সাপেক্ষ। তবে তা নিয়ে লন্ডনে ফলপ্রসূ আলোচনা হয়েছে বিভিন্ন সংস্থার সাথে। লন্ডন সফর শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তিনি। অর্থ উদ্ধারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে সিদ্ধান্ত আইনজীবী প্যানেল নেবে বলেও তিনি জানিয়েছেন। আমাকে যথাযথ তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে কোর্টের জন্য রেডি হতে হবে যে বিচারিক প্রক্রিয়াতে যেন এটা আমরা পেতে পারি। তো আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয় সেটাও একটা প্রক্রিয়া, সেখানে তখন লয়াররা আলাপ করবে, আইনজীবীরাই এটা সিদ্ধান্ত নেবেন যে এটাতে যথেষ্ট প্রমাণাদি আছে, সেই ভিত্তিতে আমরা একটা প্রক্রিয়া ঠিক করে ফেলবো, সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এটাকে যেতে হবে। ঈদের ছুটি শেষে কর্মচঞ্চল রাজধানী ঢাকা, চিরচেনা রূপে ফিরছে তিলোত্তমা নগরী। টানা ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবসেও ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে ব্যবস্থা নেওয়া হবে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে। প্রাণের টানে ঢাকা ছাড়া, পেটের টানে ফিরে আসা। ট্রেনের ভেতর তো বটেই, ছাদেও নেই তিল ধারণের ঠাঁই। সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকামুখী প্রায় সব ট্রেনের অবস্থা এমনই। ছুটি শেষে ঢাকা আসার পর কেউ কেউ বলছেন, জীবিকার প্রয়োজনে কাঠখোট্টায় শহরে ফিরলেও মন পড়ে আছে, থাকবে আপনজনের কাছে। আসতে ইচ্ছা করে না, তারপরেও আসা লাগে, কারণ কার্যক্রম ক্ষেত্রে এটা আসার প্রয়োজন। মা বাবার কাছে, ভাই বোন, স্ত্রীর কাছে, সন্তানদের কাছে আমার মন ওদিকে রয়ে গেছে, কিন্তু আমার দেহটা মনে হয় ঢাকা শহর আছে। সড়ক পথেও রাজধানীতে ফিরতে দেখা গেছে কর্মজীবীদের ভিড়। দূরপাল্লার যাত্রীরা জানান, শনিবারের তুলনায় মহাসড়কে চাপ কম থাকায় ঢাকা পৌঁছতে বেগ পেতে হয়নি তাদের।
ঢাকাতে এসে একঘেয়েমি কাজ করতে খুব একটা ভালো লাগে না, তারপরে করা লাগে। সংসারিক চাপ, টাকা পয়সার জন্য করা লাগে এগুলো। আসলে মনটা একটু খারাপ, বাইরে থেকে যে চলে আসছি সবাই একটু মন খারাপ। এখন টাঙ্গাইল থেকে আমি আসলাম, টাঙ্গাইল থেকে ঢাকা আপনার যানজট তেমন নেই। এদিকে ছুটির পর প্রথম কর্মদিবসে ছন্দে ফিরেছে সচিবালয়, চলেছে স্বাভাবিক কার্যক্রম। মন্ত্রণালয়ে নিজ অফিসে উপদেষ্টা ও কর্মকর্তা কর্মচারীদের দেখা যায় ঈদ শুভেচ্ছা বিনিময় করতে। ব্রিফ করেন সড়ক পরিবহন উপদেষ্টা, জানান এবারের সড়ক পথে ঘরে ফেরাদের ভোগান্তির জন্য দায়ী ঈদের আগে কম ছুটি আর ফিটনেসবিহীন গাড়ি। বলি ঈদের আগে ছুটি ছিল মাত্র 2 দিন, এর ফলে থেকে 2 দিন প্রেশার, 2 দিনে একটা প্রেশার বিল্ড আপ হয়। আর হচ্ছে যে আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। আমি বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা যে ঠিক ছিল। রোববার সারাদিনই ঢাকার পথঘাটে ঢিলেঢালা ভাব, চিরচেনা যানজট না ফেরায় রাজধানীতে কিছুটা হলেও ছিল ছুটির স্নিগ্ধতার রেশ। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। গণফোরাম সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। রোববার বিকেল 5:10 রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 79 বছর। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন মোস্তফা মহসিন মন্টু। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন তারা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। মোস্তফা মহসিন মন্টু 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ঢাকা 7 আসন থেকে অংশ নেন। যদিও ব্যাপক কারচুপি ও দিনের ভোট রাতে করার অভিযোগে সেই নির্বাচন প্রত্যাখ্যান করেন। সর্বশেষ জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, এবার একটু পরেই ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। জুলাই গণহত্যার প্রতীক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। একই সাথে 2 সপ্তাহের মধ্যে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও ট্রাইব্যুনালকে জানানো হয়। এ সময় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 14 জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেন। এর আগে এই মামলায় হাজির করা হয় এসআই আমির হোসেন সহ 4 জনকে। এদিকে গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। অন্যদিকে যাত্রাবাড়ি এলাকায় একটি হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে 17 আগস্টের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে আন্দোলন করা চাকরি প্রত্যাশীদের। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা হয়। রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ NTR-CA ভবনের সামনে অবস্থান নেয়। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মৌখিক পরীক্ষায় বঞ্চিতরা। পরে সচিবালয়ের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় হয় ধাওয়া পাল্টা ধাওয়া, আহত হন বেশ কয়েকজন। আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় 23,000 ভাইবা বঞ্চিত প্রার্থী বৈষম্য জুলুমের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত NTR-CA ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। আষাঢ়ের প্রথম দিনে প্রতিবারের মতো এবারও উদীচীর আয়োজনে হলো বর্ষা উৎসব। এই আয়োজন মুখর হয়ে ওঠে গান, নৃত্য আর কবিতায়। বৃষ্টিমুখর আবহে সংস্কৃতির ছোঁয়ায় এ যেন এক প্রাণবন্ত আয়োজন।
গানে গানে এভাবে উদ্বোধন হলো উদীচীর বর্ষা উৎসব। পান্থকুঞ্জ জেগে আছে, হত্যা হলে একটি বৃক্ষ, লড়াই হবে তোমার সাথে। এই স্লোগানকে প্রতিপাদ্য করে এবারের আয়োজন। নাচ, বর্ষাকথন আর সুরের ঝংকারে মুখরিত হয় বাংলা একাডেমির নজরুল মঞ্চ। শহুরে জীবনে এ যেন প্রাণ প্রকৃতির মেলবন্ধন। শহর কেন্দ্রিক যারা এসব প্রোগ্রামে না আসলে বুঝতেই পারি না যে আসলে বর্ষা একটা প্রোগ্রাম হচ্ছে বা বর্ষা কি। আমি যখন স্টুডেন্ট তখন থেকে আমি দেখে এসেছি উদীচী এই প্রোগ্রামটা করে আসে। সেক্ষেত্রে আমার সংগঠনের শিশুদের নিয়ে যখন আমি জয়েন করতে পেরেছি আসলেই ভালো লাগছে। উদীচী মনে করে যে বর্ষা উৎসবটা বাংলাদেশ তথা নগর জীবনে খুব বেশি করে উদযাপন করা দরকার, স্মরণ করা দরকার, যাতে এই সর্বপ্রাণের বিষয়টা যেন মানুষের মধ্যে আরো জাগ্রত হয়। এবারের বর্ষা উৎসবের মাধ্যমে কেবল আষাঢ়ের আহ্বান নয়, সাথে বৃক্ষনিধন এবং গণহত্যার বিরুদ্ধেও এ যেন এক জোরালো প্রতিবাদ, জানালেন আয়োজকরা। শুধুমাত্র বর্ষা ঋতু নয়, অন্যান্য ঋতুর যে ভিন্নতা এবং ঋতুর যে প্রভাব, সেই ঋতুগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হতে যাচ্ছে। কারণ আমরা মাঠঘাট দখল করছি, আমরা নদী নালা দখল করছি, খালবিল দখল করছি, বন উজাড় করে দিচ্ছি। উৎসব শেষে শিল্পীদের হাতে স্মারক হিসেবে তুলে দেওয়া হয় গাছের চারা। সবুজের নিদারুণ অভাব। মুনসুনৈশী, চ্যানেল 24, ঢাকা। গ্রীষ্মের তাপদাহ কাটিয়ে এলো জলছবির নতুন দিন। শুরু হলো মাটির সঙ্গে মেঘের মৃদু সংলাপ। রিমঝিম ছন্দ তুলে ষড়ঋতুর এই বাংলায় বর্ষা জানান দিল আষাঢ়ের আগমনী। প্রকৃতি আজ তাই বর্ষার রং রূপে সিক্ত। আলমগীর হোসেনের তোলা ছবিতে তানজিলা আফসানার রিপোর্ট। আবার এসেছে আষাঢ়, অনুপম আবেশে জড়ানো কাব্যময় দিন। নগরাগিনায় ঝরে পড়ে রিমঝিম। আসে বৃষ্টির সুবাস বাতাস, ফোঁটা ফোঁটা জলে প্রকৃতির ঘুম ভাঙিয়ে ফুল পাখিকে রাঙিয়ে জানিয়ে দেয় ঋতুতে এসেছে নতুন অতিথি। এ কেবল টুপটাপ ঝরে পড়া পানি নয়, গন্ধ আর অনুভূতির মিশেলে জাগিয়ে তোলে স্মৃতির ঢেউ, যেখানে ফিরে যায় দুরন্ত কৈশোরের দিনগুলি। যখনই বৃষ্টি পড়ছে কোনো একটা আওয়াজ পাইতাম বা কিছু একটা, আমার পুরো পরিবারের সব কাজিনসরা, আমার ভাই বোনরা সবাই একসাথে নেমে আসতো, সবাই একসাথে গিয়ে আম কুড়াইতে চাইতাম। তো বৃষ্টির ওয়েদার সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে আপনি আপনার মনের যত গ্লানি আছে সবগুলো ধুয়ে মুছে যায় একেবারে বৃষ্টিতে ভিজলে। বাদল দিনের প্রথম কদম বর্ষার বাহারি ফুলগুলো জানান দেয় জলবায়ুর হেরফের এখনও পুরোটা এলোমেলো করে দিতে পারেনি ষড়ঋতুর রং। কৃষি ও কৃষকের জীবনচক্রের ঋতু পরিবর্তনের এই বাস্তবতা নতুন কিছু নয়, তবে এই সময়টাতে উর্বর হয়ে ওঠা ফসলের মাঠ নতুন করে হাসি ফোটায় কৃষকের মুখে। আষাঢ় মানে শুধু বৃষ্টি নয়, এ এক রূপান্তরের গল্প। প্রকৃতি ফিরে পায় প্রাণ, মানুষ পায় স্বস্তি। বর্ষা যেন হয়ে ওঠে আবেগ, প্রেম আর কৃষির এক মেলবন্ধন। এই পাইপের খেতে বা কোনো তরি তরকারি খেতে ওগুলা মাটি শুকিয়ে যায়, শুকিয়ে গেলে বৃষ্টিটা হইলে বাদে ফসলটা ভালো হয়। আষাঢ়ের একটা আনন্দ আমরা গ্রাম বাংলার মানুষ উপভোগ করে আসছি শত সহস্র বছর ধরে, এখনো করছি। মৌসুমি বায়ুর প্রভাবে এবছর আষাঢ়ের 2 সপ্তাহ আগে থেকেই ঝরেছে বৃষ্টি। তাই তো আবহাওয়াবিদের চোখে বর্ষার বৈশিষ্ট্যগুলো আর আগের মতো নেই। বৃষ্টিপাত, তাপমাত্রা এবং ঘূর্ণিঝড়, মৌসুমি লঘুচাপ সিস্টেম, বজ্রপাত, এইসব বৈশিষ্ট্যগুলির মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। স্বল্প সময় বৃষ্টিপাত, বেশি বৃষ্টিপাত সংঘটিত হয়, এইরকম পরিবর্তন এসেছে। আবার বঙ্গোপসাগরে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে লঘুচাপের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। বৃষ্টি যেমন ভেজায় ধুলো মাটি, তেমনি ভিজিয়ে দেয় বাঙালির হৃদয়। আষাঢ় তাই তো শুধু একটি ঋতুর নাম নয়,
এ এক অনুভূতির জাগরণ ও চিরকালীন আত্মিক বন্ধন। তানজিলা আফসানা, চ্যানেল 24, ঢাকা। সন্ধ্যা 7টার খবরের পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন, ফিরছি একটু পর।